তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিবডি। তো যাই হোক, আজকে আমরা শুরু করতে যাচ্ছি। লাস্ট ক্লাসে তো আমরা চ্যাপ্টার 15 যে শীটটি দিয়েছিলাম, দ্যাট ইজ দ্য কারেন্ট লায়াবিলিটি ম্যানেজমেন্ট। And in current liability management, we already talked about spontaneous financing. Spontaneous financing, can you remember? মনে আছে সবার? জি স্যার। বলো তো, বলো তো কেউ একজন। স্যার, financing that arises for the normal case of business. The কোর্স। two major short-term source of such liability are accounts payable and accruals. অ্যাক্রুয়ালস। ওকে, ফাইন। অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড অ্যাক্রুয়ালস, ঠিক আছে। জি স্যার। আর যেটি বলেছি সেটা জি হলো স্যার, accruals. রেগুলার রেগুলার কোর্স অফ বিজনেস। কোর্স, COURSE, কোর্স অফ বিজনেস মানে দৈনন্দিন রেগুলার বিজনেসের মাধ্যমেই এটি সৃষ্টি হয়। তো আজকে মূলত আমরা যেটি শুরু করব সেটি হলো ব্যাংক ফাইন্যান্সিং। স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং এটি আলাপ করেছি, আজকে আমরা আলাপ করব ব্যাংক ফাইন্যান্সিং। ব্যাংক ফাইন্যান্সিং তো এটা বলতেই আমরা বুঝি নামে যে when we are taking loan from bank, so that is the bank financing. But in case of bank financing, there is different forms or different sources of financing. And because this is the specific short term source, maximum maturity of this financing is 1 year. এটি যেহেতু শর্ট টার্ম, তার মানে ম্যাক্সিমাম ম্যাচিউরিটি হবে কতদিন? ম্যাক্সিমাম হবে 1 ইয়ার। এবং এই 1 বছরের জন্য বা 1 ইয়ারের জন্য যেই লোনগুলি নেওয়া হয় সেটি হলো শর্ট টার্ম ব্যাংক ফাইন্যান্সিং। এখন শর্ট টার্ম ব্যাংক ফাইন্যান্সিং এর যে ডিফারেন্ট মোডস বা ডিফারেন্ট ভ্যারাইটিস রয়েছে, সেই ভ্যারাইটিসগুলি আমরা দেখব। তোমাদের সামনে শিটটা কি আছে? স্যার, সিট তো স্যার দেন নাই। কেন, একটা PDF দিয়ে দিলাম না? একদিন দিয়েছিলাম তো, তুমি নাওনি এটা? কারেন্ট লায়াবিলিটি ম্যানেজমেন্ট পাওনি? হুম, শুনতে পাচ্ছ? শাওন, শুনতে পাচ্ছ কি? জি স্যার, জি স্যার, জি স্যার, পাইছি স্যার, স্যার পাইছি। হ্যাঁ, তো এইটাই তো। জি স্যার। তো এখানে ব্যাংক ফাইন্যান্সিং বের করো। এখান থেকে আমরা ব্যাংক ফাইন্যান্সিং যে পার্টটি আছে, তো ওটি করবো মূলত। এটি হলো চ্যাপ্টার 15 গিটম্যানের বইয়ের। আমি এখানেও শেয়ার করে দিচ্ছি যাতে দেখতে পাও। আর গ্রুপে একটু নক করে দাও যে সবাই জয়েন করো, ক্লাস শুরু হয়ে গেছে। জি স্যার, আমি এটা অলরেডি নক করে দিয়েছি স্যার। হুম। এই যে চ্যাপ্টার 15 শেয়ার করে দিলাম, এখানে তোমরা দেখতে পাবে। এই যে ব্যাংক লোন, ব্যাংক লোনস এর মধ্যে ফার্স্ট অফ অল আমরা আলাপ করব সিঙ্গেল পেমেন্ট নোট। দেখো এই যে সিঙ্গেল পেমেন্ট নোট, দেখতে পেয়েছো? হুম। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে 1 নম্বরে লিখো, সেটি হলো সোর্সেস অফ ব্যাংক ফাইন্যান্সিং এর মধ্যে কি কি। 1 নম্বর হলো সিঙ্গেল পেমেন্ট নোট। নাম্বার 2 হলো লাইন অফ ক্রেডিট। এটা হলো নাম্বার 2, লাইনস অফ ক্রেডিট। আর নাম্বার 3 হলো রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্টস। রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্টস।
লাইন অফ ক্রেডিটস, আর নাম্বার 3 রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্টস। তো এখন আমরা এগুলো একটু ডিটেলসে দেখি। ফার্স্ট অফ অল, সিঙ্গেল পেমেন্ট নোট। সিঙ্গেল পেমেন্ট নোটে আসি এবার। দেখো, a short term on time loan made to a borrower who needs funds for a specific purpose for a short period। আর শর্ট টার্ম অন টাইম লোন মানে আমরা ব্যাংক থেকে যদি একটি শর্ট টার্ম লোন নেই অন টাইম, মানে একবারই নিব এবং ফর এ স্পেসিফিক পারপাস, কোনো একটি কারণে আমরা নিব, এই লোনগুলিকে বলা হয় সিঙ্গেল পেমেন্ট নোট। একবারে লোন নিলাম কোনো একটা উদ্দেশ্যে, সেটা 1 বছরের মধ্যেই হতে হবে, 6 মাস, 3 মাস, 9 মাস বা ম্যাক্সিমাম 1 ইয়ার, এবং বিজনেসের পারপাসে বা কোনো একটা পারপাসে আমরা এই লোনটি নিব এবং একবারেই তুলে নিব। সো এই ধরনের লোনগুলিকে বলা হয় সিঙ্গেল পেমেন্ট নোটস। নোটস বলতে এখানে লোন বুঝায়, NOTES, এই যে নোটস, নোটস মিন লোনস, মনে থাকবে। তো জি স্যার। সিঙ্গেল পেমেন্ট নোটস বলতে আমরা তাহলে কি বুঝবো? আর শর্ট টার্ম one time loan made to a borrower who needs loan for a specific purpose for a short period। তো এটা গেল সিঙ্গেল পেমেন্ট নোট। তারপরে আমরা দেখি লাইন অফ ক্রেডিট। এগুলি কোন ধরনের লোন? এগুলিও এক ধরনের লোন যেখানে একটি এগ্রিমেন্ট থাকবে, অ্যান এগ্রিমেন্ট বিটুইন আ কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড এ বিজনেস। তার মানে তুমি যদি বিজনেস পার্সন হও, তুমি ব্যাংকের সাথে একটি এগ্রিমেন্ট করবে। কিসের এগ্রিমেন্ট? সেটি হলো স্পেসিফাইং দ্য অ্যামাউন্ট অফ আনসিকিউরড শর্ট টার্ম বরোয়িং the bank will make available to the firm over a given period of time। আচ্ছা, তাহলে এখানে এই লোনটা কোন ধরনের? এখানে তুমি একটি এগ্রিমেন্ট করবে ব্যাংকের সাথে। কি এগ্রিমেন্ট? যে আগামী 1 বছরের মধ্যে আমি ব্যাংক থেকে ম্যাক্সিমাম 10 লাখ টাকা লোন নিব। ফর এক্সাম্পল, এই 10 লাখ টাকা ব্যাংক তোমাকে তোমার জন্য অ্যাভেলেবল রাখবে। যে কোনো সময় চাইলেই তুমি এই লোনটি নিতে পারবে। একবারেও নিতে পারবে, ভেঙে ভেঙে কয়েকবারেই নিতে পারবে। ম্যাক্সিমাম 10 লাখ, এর বেশি নিতে পারবে না। চাইলে কম নিতে পারো, কিন্তু ম্যাক্সিমাম 10 লাখ নিতে পারবে। তো এটিকে বলা হয় লাইন অফ ক্রেডিট। তাহলে আমরা কি বুঝলাম? লাইন অফ ক্রেডিট ইজ দ্য এগ্রিমেন্ট বিটুইন দ্য কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড দ্য বিজনেস স্পেসিফাইং short-term borrowing the bank will make available for you for a given period of time। ঠিক আছে? তো এখানে এগ্রিমেন্ট থাকবে। জি এখন স্যার। এখন প্রশ্ন হলো যে এই টাকাটা কি তুমি একবারে নিবে নাকি কয়েকবারে নিবে? সেটা তোমার ইচ্ছা, যখন দরকার তখনই নিতে পারবে, কিন্তু এর বেশি নিতে পারবে না। এখানে আরেকটি কথা হলো, এটি আনসিকিউরড লোন বলা হয়েছে ভিতরে। তো এখন আনসিকিউরড লোন কেন? কারণ কোনো কারণে ব্যাংক যদি তোমাকে টাকা দিতে না পারে, তাহলে সেটা না পারতেই পারে, এজন্য তুমি ব্যাংককে বাধ্য করতে পারবে না। বিকজ ইটস এ আনসিকিউরড ফাইন্যান্সিং। ব্যাংকের সাথে তোমার এগ্রিমেন্ট আছে, ফাইন, ব্যাংক তোমাকে টাকা দিবে তুমি যখন ডিমান্ড করবে 1 বছরের মধ্যে। কিন্তু ইন সাম কেসেস ইফ দ্য ব্যাংক ইজ আনএবল টু ম্যানেজ দ্য ফান্ড, সেক্ষেত্রে সে তোমাকে বলতে পারে সরি, আপনি পরে আসেন, এখন আমাদের কাছে ফান্ড নাই, দিতে পারছি না, যদিও এগ্রিমেন্ট আছে। তো এটা এরকমের ঘটনাও ঘটতে পারে যে 10 লাখ টাকা এগ্রিমেন্ট করেছো, তুমি প্রথমবারে তুমি 3 লাখ টাকা নিলে, এরপরে 6 মাস পরে আরো 2 লাখ টাকা নিচ্ছো, টোটাল হলো 5 লাখ টাকা। আরো তো 5 লাখ টাকা পাও, তো আরো 2 মাস পরে বললে যে আমি আরো 2 লাখ টাকা নিব। ব্যাংক বললো এই মুহূর্তে আমাদের টাকা নেই, পরে আসেন, এটা বলতে পারে। পরে হয়তো আবার 3 মাস পরে গিয়ে সে আবার তোমাকে টাকা দিল, বা যদি টাকা না থাকলে সেক্ষেত্রে আবারও না দিবে। এটি ব্যাংক করতে পারে, বিকজ ইটস এ আনসিকিউরড শর্ট টার্ম লোন। তো এই এগ্রিমেন্টকে বলা হয় লাইন অফ ক্রেডিট। বুঝছো কি? জি স্যার। আচ্ছা, এরপরে আসি আমরা থার্ড অনে আমরা কি বললাম? রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট।
রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্টটা কি? ইট ইজ অলসো সিকিউরড লাইন অফ ক্রেডিট। ওইটা তো ছিল আনসিকিউরড আগে যেটি বললাম, আর এখানে আমরা বললাম ইটস এ সিকিউরড আর এ গ্যারান্টিড লাইন অফ ক্রেডিট। এখানে সবকিছু ঠিক আছে, এরকমের একটি এগ্রিমেন্ট থাকবে একটি ব্যাংকের সাথে এবং কাস্টমারের সাথে, কিন্তু এটা হবে সিকিউরড। তাহলে সিকিউরড মানেটা কি? সিকিউরড মানে হলো যে তুমি যদি 10 লাখ টাকার এরকমের একটি এগ্রিমেন্ট করো এবং যখন তুমি টাকা চাইবে ব্যাংক তোমাকে দিবে। ব্যাংকের কাছে হয়তো 3 মাস পরে আবার 5 লাখ টাকা চেয়েছো ব্যাংক, এবার যদি টাকা না থাকে সেক্ষেত্রে তো আমরা আগে দেখেছি যে ব্যাংক বলতে পারে যে আমার কাছে নাই, কিন্তু এই রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে ব্যাংক এই কথা বলতে পারবে না যে আমার কাছে এখন ফান্ড নাই, বিকজ ইট ইজ দ্য বাইন্ডিং ফর দ্য ব্যাংক, it is the mandatory for the bank to make the fund available for you because you made the guaranteed line of credit agreement. So it means you make an agreement with the bank that the bank must make the fund available for you when you require. So it is the guaranteed. ব্যাংক তোমাকে অবশ্যই দিবে, যে তুমি যখনই চাইবে, ব্যাংকের কাছে টাকা না থাকলেও সে ম্যানেজ করে দিবে, বা সে তোমার জন্য ফান্ড আগে থেকেই আলাদা করে রাখবে যাতে করে তুমি যখন চাও তখন সে তোমাকে দিতে পারে। এই এগ্রিমেন্টকে বলা হয় রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট। কিন্তু এখানে আরেকটি শর্ত থাকে, সেটি হলো যে ব্যাংক এবার তোমাকে বলবে যে এই 1 বছরে তো আপনার 10 লাখ টাকা নেওয়ার কথা ছিল, তো 1 বছর হয়ে গেল, আপনি 2-3 বারে ভেঙে ভেঙে টাকা নিলেন, তো সেক্ষেত্রে তো ম্যাক্সিমাম 8 লাখ টাকা নিয়েছেন আপনি, আর 2 লাখ টাকা তো আপনি নেননি। তো এখন তুমি বলবে যে আমার 8 লাখ দরকার হয়েছে, 8 লাখ নিয়েছি, এখন 8 লাখের উপরে কত ইন্টারেস্ট আসে বলেন, সেটি আমি পেমেন্ট করব। ব্যাংক বলবে ফাইন, 8 লাখ টাকার উপরে আপনি ইন্টারেস্ট তো দিবেনই, কিন্তু 2 লাখ টাকা যে আপনি নেননি এর উপরে আপনার একটা চার্জ দিতে হবে। কেন দিতে হবে? কারণ ইটস এ গ্যারান্টিড, আপনার জন্য তো আমরা রেখে দিয়েছিলাম, এখন আপনি নেননি, সেটা আপনার ইচ্ছা, কিন্তু এর উপরে একটি চার্জ দিতে হবে। আপনি 8 লাখ টাকার উপর দেবেন ব্যাংকের যে ইন্টারেস্ট রেট, মনে করো 9%, সো ইউল পে 9% ইন্টারেস্ট অন 8 লাখ টাকা, এবং ব্যাংক আরেকটি একটি লোয়ার একটি রেটে, মনে করো 1% বা 0.5% এরকমের একটি চার্জ ইম্পোজ করবে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, মানে আনইউজড পোর্শন অফ দ্য ফান্ড, যে টাকাটা তুমি লোন হিসেবে নাওনি, ওই টাকার উপরে সে 1% অথবা 0.5% বা আরো কম হতে পারে, এরকমের একটি রেট সে চার্জ করবে। এই রেটটা কি বলা হচ্ছে এখানে? কমিটমেন্ট ফি। এই ফিটি কেন দিতে হবে? বিকজ দ্য ব্যাংক মেক দ্য ফান্ড অ্যাভেলেবল ফর ইউ, কিন্তু তুমি টাকাটা নাওনি। এই ফান্ড, এই ফিকে বলা হয় কমিটমেন্ট ফি। তো এই কমিটমেন্ট ফিটা শুধু রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রেই ইট ইজ অ্যাপ্লিকেবল, অন্য লোনের ক্ষেত্রে নয়। তো তোমাকে মনে রাখতে হবে when you make the revolving credit agreement, তোমার একটি বেনিফিট হলো ইটস এ গ্যারান্টিড লাইন অফ ক্রেডিট, whenever you require the fund bank will make the fund available for you, but there is a disadvantage, that is commitment fee. In some cases if you do not take the full amount of loan, then bank will charge a minimum percentage of service charge on the unused portion of the loan, that is called commitment fee. তাহলে কমিটমেন্ট ফি বলতে আমরা কি বুঝবো? The fee that is normally charged on a revolving credit agreement and is often applied to the average unused balance of the borrower's credit line. Unused balance of the borrower's credit line. তাহলে এটি আমাদের মনে রাখতে হবে, ইন কেস অফ রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট দ্য ব্যাংক চার্জ আ ফি অন দ্য আনইউজড পোর্শন অফ দ্য ক্রেডিট লাইন, দ্যাট ইজ কল্ড কমিটমেন্ট ফি। এটি আমাদের মনে রাখতে হবে যে কমিটমেন্ট ফিটা কি। ওকে, বুঝছো কি? স্যার এই যে এইখানে যেটা দেওয়া আছে বইয়ের ভিতরে, আপনার শীটের ভিতরে, ওইটা দিলে হইব না স্যার? ডেফিনিশন? কমিটমেন্ট ফিটা। জি জি জি, স্যার, ওই যে ছোট করে দেওয়া আছে। হ্যাঁ ওইটাই তো আমি বলেছি, ওইটা বললেই হবে। ও কি বলতেছে? ওর কথা তো শুনতে পাচ্ছি না, সাউন্ড কি শুনো?
ওর যতটুকু বোঝা গেছে স্যার, ও বলতে সেই তো সুবিধা ভিডিওটা হবে আপনার দেখবেন স্যার। গ্রুপে দিয়ে দিতে। হ্যাঁ, ভিডিও তো সবগুলোই দিই গ্রুপে, ওটা তো সমস্যা নেই। আর ইউটিউবে তো আমি আগে দিই, তারপরে লিঙ্কটা ওইখানে দিয়ে দিই, তো সরাসরি ইউটিউবে ঢুকলেও তুমি পাবে। আপলোড না দিলে আবারও দিয়ে দিব, সমস্যা নেই, ওইটা নিয়ে তো টেনশনের কিছু নেই। আর কেউ জয়েন করেছে কি? হুম, আর কাউকে দেখছি না তো। আমি দেখলাম ক্লাস হবে। হুম, স্যার ওই যে আপনার যখন আমি যে মেসেজটা দিলাম, বুঝছেন স্যার, জি। তো ওই মেসেজটা কিন্তু স্যার অলরেডি 4 জন দেখছে, বুঝতে পারছেন স্যার? তাইলে ওরা তো আগে থেকেই জানে যে ক্লাস হচ্ছে। জি স্যার। না জানার আর তো আর স্যার কারণ এটা নেই। তো স্যার আর স্যার এটা তো হোটেল শিডিউল না, এটা তো স্যার আপনি গত বুধবার এই শিডিউলটা দিয়ে দিচ্ছেন স্যার। সেটাই, তার সবার সাথে কথা বলেই তো দিলাম। এমন না যে কেউ জানে না জি বা আমি স্যার। জোর করে দিছি, বিষয়টা তো এরকম না, তাই না? জি জি স্যার। কারণ নেই, কারণ ওরা তো স্যার নিয়মিত ক্লাস করে স্যার, ওরা তো ভালো স্টুডেন্ট স্যার, এই জন্য মনে হয় ক্লাস করতে পারছে না, আর ব্যক্তিগত ধারণা। এই যে স্যার আব্দুল্লাহ দেখছে স্যার, হুম, তারপরে ওই যে আরেকটা মেয়ে আছে, ওই মেয়ে দেখছে এসএমএস টা, কিন্তু ওরা তো স্যার ক্লাসে জয়েন করেনি। আবার তুমি বলছো না জয়েন করতে? জি স্যার। আচ্ছা, যাই হোক, এখন আরো পরেও করতে পারে, ক্লাস তো এখনো চলবে। তো আমরা এখন যেটি আলাপ করব সেটি হলো ইন্টারেস্ট রেট, হাউ টু ক্যালকুলেট ইন্টারেস্ট অন শর্ট টার্ম ব্যাংক লোন। শর্ট টার্ম ব্যাংক লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটি নিয়ে আমরা এবারে শিখব। স্যার কমার্শিয়াল পেপার কি সোর্স অফ ফাইন্যান্সের ভিতরে না? সোর্স অফ ফাইন্যান্সের ভিতরে ওটি আলাদা, এটি ব্যাংক লোন না। আমরা তো ব্যাংক লোনের মধ্যে জি তিনটা স্যার। বলেছি, আমরা তো আলাপ করতেছি ব্যাংক লোন, ব্যাংক লোনের মধ্যে এই তিনটে আলাপ করেছি। কমার্শিয়াল পেপার এটা শর্ট টার্ম ফাইন্যান্সিং, কিন্তু ব্যাংক লোন না, ওটা আলাদা। তো আমরা তার এখন মানে প্রশ্নটা কি স্যার, সোর্সেস অফ ফাইন্যান্স উইথ ব্যাংক লোন? না, হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং, এর মধ্যে গত ক্লাসে আলাপ করেছি স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং, ওর মধ্যে দুইটা। আর আজকে আমরা আলাপ করছি ব্যাংক ফাইন্যান্সিং, এর মধ্যে তিনটা, টোটাল পাঁচটা। বুঝছো? জি স্যার। তাহলে এখন আলাপ করব জি কি? স্যার। এখন আলাপ করতেছি আমরা হাউ টু ক্যালকুলেট ইন্টারেস্ট অন লোন। গ্রেট। লোনের ইন্টারেস্ট রেট কিভাবে ক্যালকুলেট করতে হয়, লোন ইন্টারেস্ট রেট। লোনের ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করার জন্য আমাদের ফর্মুলা সবাই করেন দরকার। স্যার, এখন তো থিওরি গুলো পড়াইলে স্যার ভালো হয় স্যার, নাহলে স্যার কেউ বুঝবো কেউ বুঝবো না, শাওন স্যার, শাওন ভাই ভালো বুঝবো, বুঝতে পারবে। লোনের ইন্টারেস্ট রেট কিভাবে ক্যালকুলেট করতে হয়, আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার। ওকে, তো এই ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করার জন্য একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলাটি এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা দেখো, ইন্টারেস্ট রেট ইকুয়াল টু, ফর্মুলাটা কি, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই অ্যামাউন্ট বরোড। দেখতে পাচ্ছ কি একটি ফর্মুলা? হুম, না স্যার, কেন, যে পেজটি শেয়ার করলাম এখানেই তো আছে, দেখতে পারতেছি না। না ইন্টারেস্ট অ্যামাউন্ট। আচ্ছা, জি নাহলে স্যার, আমি, এখন দেখা যায়। আচ্ছা, তাহলে এই পাশে আবার লিখে দিই, দেখো, ইন্টারেস্ট, ইন্টারেস্ট ইন ডলার ডিভাইডেড বাই অ্যামাউন্ট borrowed, interest divided by amount borrowed,
এটা কিসের ফর্মুলা? বলো কিসের ফর্মুলা? এটা হলো ইন্টারেস্ট রেট। রেট বের করার ফর্মুলা ইন্টারেস্ট রেট ইকুয়াল টু ইন্টারেস্ট ব্র্যাকেটে ডলার লিখলাম, মানে ইন্টারেস্ট এখানে হলো অ্যামাউন্ট, কত টাকা ইন্টারেস্ট সেটা, ডিভাইডেড বাই অ্যামাউন্ট বরোড। এটা দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে যে রেটটি পাবো সেটি হলো ইন্টারেস্ট রেট। কথা বুঝছো? এখন প্রশ্ন হলো, যদি এটি 1 বছরের কম সময়ের জন্য হয়, তো এই যে ফর্মুলাটি এটি হলো 1 বছরের জন্য, এটি পাশে লিখে রাখো, ফর 1 ইয়ার। ইন্টারেস্ট রেট বলতেই আমরা বুঝবো 1 বছরের জন্য। এখন প্রশ্ন হলো যদি 6 মাসের জন্য হয় তাহলে পিরিয়ডিক রেট। পিরিয়ডিক রেট বলতে 1 বছরের কম বেশি যদি হয় তাহলে কি করব আমরা? সেক্ষেত্রে আমরা ওর সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করব, টাইমটা অ্যাডজাস্ট করব। সেটি কি? ওই পার্টটা তো থাকবেই, ইন্টারেস্ট ডিভাইডেড বাই অ্যামাউন্ট বরোড, এর সাথে মাল্টিপ্লাই করব, এর সাথে মাল্টিপ্লাই মানে গুণ করব, এটা ব্র্যাকেটে রাখলাম। এর সাথে গুণ করব কি? ম্যাচিউরিটি, ম্যাচিউরিটি অফ দ্য লোন, ম্যাচিউরিটি বাই 360 মানে 1 বছর, ম্যাচিউরিটি বাই 360, এটা মাল্টিপ্লাই করে দিব এর সাথে। এটা করলে কি হবে? এটা করলে আমরা পেয়ে যাব পিরিয়ডিক রেট। পিরিয়ডিক বলতে আমরা 1 বছরের কম সময়, এই টাইমটাকে বুঝবো। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কি? সাপোজ ইউ টেক এ লোন, তুমি একটি লোন নিয়েছো মনে করো, suppose you take a loan for 6 months of টাকা, কত টাকার লোন? মনে করো 2 লাখ টাকা। দেখতে পাচ্ছ কি? না স্যার, কিছু দেখা যায় না। Suppose you take a loan of টাকা, কত টাকা? 1 লাখ। 1 লাখ টাকার লোন নিয়েছো ফর 6 মান্থ, ফর 6 মান্থ at the rate of 12%, 12% লোন নিয়েছো। 1 লাখ টাকা লোন নিয়েছো 6 মান্থের জন্য 12%। What will be the effective annual rate?
এটা বের করতে হবে। দেখতে পেয়েছো? এখন কি দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এই এটা লিখো সবাই, জি এক লাইন স্যার। তো, এক লাইন তো খাতায় লিখে ফেলো। এক লাইন যেহেতু, সবাই খাতায় লিখে ফেলো, এটা আমরা সলভ করব। ৳1,00,000 লোন নিয়েছো কতদিনের জন্য? 6 মাসের জন্য। 6 মাসের জন্য। কত পার্সেন্ট রেট? 12%। 12%। আর বের করতে হবে কি? ইফেক্টিভ অ্যানুয়াল রেট, মানে এক বছরের রেট কত পড়ে সেটা বের করব। ফর্মুলা কি? এখানে দেখো, অ্যানুয়াল রেট বের করব, কিন্তু এখানে তো 6 মাসের, আর 6 মাসের হলে আমরা পিরিয়ডিক রেটটা আগে বের করব। তো পিরিয়ডিক রেট বের করো সবাই, লিখলে কি দেখতে পাবে? পিরিয়ডিক রেট বের করো। ইন্টারেস্ট ডিভাইডেড বাই অ্যামাউন্ট borrowed। তো ইন্টারেস্ট ডিভাইডেড বাই লেখাগুলো একটু কেমন জানি লাগে স্যার। ইন্টারেস্ট ডিভাইডেড বাই অ্যামাউন্ট borrowed, আমি তো বলছি, লিখতেছি আবার বলতেছি, আর এগুলি তো এখানে ফর্মুলা আগে লিখে দিয়েছি, নতুন কিছু লিখি নেই। ইন্টারেস্ট ডিভাইডেড বাই অ্যামাউন্ট borrowed, তো এখন এটা লিখে তুমি বের করো। 1,00,000 টাকার কত পার্সেন্ট? 12%-এ কত হয় বের করে বলো। ৳1,00,000 12%-এ কত হয় বলো। এখানে ম্যাচিউরিটি কতদিন? লোনের ম্যাচিউরিটি কতদিন? 6 মাস। 6 মান্থে ডিভাইডেড বাই 12, 12 মাসে 1 বছর। যদি ডে থাকতো আমরা 360 লিখতাম, নিচে 360 লিখবো যখন উপরে ডে থাকবে, আর নিচে 12 লিখবো যখন উপরে মান্থ থাকবে, নিচে 52 লিখবো যখন উপরে উইক থাকবে। কথা বুঝছো? স্যার আরেকবার একটু। এই যে আমরা 6 ডিভাইডেড বাই 12 লিখলাম, 6 তো আমাদের এখানে ম্যাচুরিটি দেয়া আছে 6 মান্থ, আর নিচে 12 লিখলাম, মানে 1 বছরে 12 মাস এই জন্য। আর যদি আমরা ডে হিসেবে লিখি তাহলে কি লিখবো? 360। তাহলে 360 লিখলে উপরে কত লিখবো? 180। 360 এভাবেও লিখতে পারি, একই কথা। সেটাই বলেছি যে আমরা ডে হিসেবে যদি লিখি তাহলে নিচে 360 লিখবো, আর যদি মান্থ হিসেবে লিখি তাহলে সে অনুযায়ী লিখবো, নিচে 12 আর উপরে 6 মান্থ। এখন এটি বের করো কত হয়। স্যার 2000 কোথা থেকে স্যার? ও 12, ঠিক আছে ঠিক আছে, 12 আর নিচে 1000। আর স্যার 180টা কোথা থেকে আসে? কোথাও ধরতে পাই নাই স্যার। আবার 6 মান্থ। 6 মান্থ 6 180। মাস।
6 মাসে কত দিন? স্যার ওই যে উপরে যে দিলেন ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই অ্যামাউন্ট বড়োয়ার, এটা গুণন স্যার ওই যে ম্যাচুরিটি ভাগ ম্যাচুরিটি ডিভাইডেড 360, এটা তো দিলেন না স্যার ওইখানে। হ্যাঁ ওইটা লিখে নাও, আমি তো ঠিক আমরা দিয়ে নিব। এখানে বসিয়েছি না, এখানে লিখো তুমি ম্যাচুরিটি বাই, জি এটা স্যার। তো আগেই লেখা আছে তোমাদের, এই জন্য লিখলে নিচে বসিয়ে দিচ্ছি। তো জি স্যার। এখন বের করো কত হয়। কারণ 0.06 0.06 এ কত পার্সেন্ট হয়? 6%। জি স্যার 6%। ঠিক আছে, সবার আসছে এটা? সবার আসছে না? এখন এই যে 6%, এটা কত দিনের? 6%টা কত দিনের বের করলাম? 6 মাসের। 6 মাসের। কিন্তু আমরা যদি ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে চাই, মানে 1 বছরের, তাহলে কিভাবে করব এটা দেখি। এটা হাতে করাই দেন স্যার। ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইফেক্টিভ অ্যানুয়াল রেট মানে এটাকে যদি আমরা 1 বছরে কনভার্ট করি তাহলে কি হবে? আগে যে আমরা রেটটি বের করলাম, এটিকে সিম্বল হিসেবে লিখো আর পিইআর, মানে পিরিয়ডিক রেট। আর পিইআর বলতে পিরিয়ডিক রেট, আর এখানে এন বলতে নাম্বার অফ কম্পাউন্ডিং। এন বলতে নাম্বার অফ কম্পাউন্ডিং, কতবার কম্পাউন্ডিং হচ্ছে। স্যার লেখা গেলে বোঝা যেতেছে না, এর পরে কি লিখছেন বোঝা যেতেছে না স্যার। এই জায়গা কিছু বুঝছি না স্যার, ঝাপসা ঝাপসা লাগতেছে কম্পিউটারে। শুনো না, আমি বলি যে আমি যেটা লিখি ওটাতে বললাম ইফেক্টিভ অ্যানুয়াল রেট। জি স্যার। ইফেক্টিভ অ্যানুয়াল রেট সংক্ষেপে কি জি লিখে? স্যার। ইফেক্টিভ অ্যানুয়াল রেট সংক্ষেপে কি লিখে? ই ইএআর। এ আর, ওইটাই তো লিখেছি ই আর। জি স্যার। তাপ আর তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখেছি 1 প্লাস আর, আর এর নিচে পিইআর মানে পিরিয়ডিক রেট, আগে যেটি আমরা বের করলাম। ব্র্যাকেটের উপরে পাওয়ার এম, তারপরে -1, এটা লিখেছি। ঠিক আছে। জি স্যার। স্যার এটা কি এম না এন? এম। এম। হুম, এম মানে মানির এম। জি স্যার। এখন এখানে আমরা যদি এটা বসাই ফর্মুলায়, পিরিয়ডিক রেট কত ছিল আমাদের? 6%। আর এম হলো জি কম্পাউন্ডিং, স্যার। এম হলো কম্পাউন্ডিং। তো এটা তো আমাদের 6 মাসের ছিল। 6 মাসের যদি লোন হয় তাহলে বছরে কম্পাউন্ডিং কতবার হয় বলো? 6 দুইবার। মাস 2 বার হয়। তাহলে এম
এম এর মান কত হবে 2 minus 2 1 minus 1 তাহলে কত হয় বের করো এবার 1.06 এর পাওয়ার 2 minus 1 কত হয় স্যার 12.36%, 12.36%। যেটা আসে সেটাই করে দাও তাহলে যেটি আসলো কি হলো সেটি 12.36 এটাই তো বললে জি স্যার। তাহলে 12.36% বের করে দেখো এটা হলে তো এটাই आंसर তাহলে আমরা বের করলাম ইফেক্টিভ অ্যানুয়াল স্যার রেট এই যে আরই হুম স্যার এই বলো যে আর এর নিচে ইয়ার এটার পুরাটার মান কি ওই যে যেটা বাইরে হলো স্যার পিরিয়ডিক রেট পিরিয়ডিকের পুরাটাই এইটুক পিরিয়ডিক রেট। হ্যাঁ পিরিয়ডিক শব্দের পিইআর লিখেছি পিরিয়ডিক লিখতে পিইআর সেই পিইআর দিয়ে জি আমরা স্যার এটা পিরিয়ডিক আর জি পিইআর মানে এখানে আর বলতে রেট আর পিইআর বলতে পিরিয়ডিক রেট যেটি আগে আমরা বের করেছি সেটি কত ছিল 6% স্যার এখানে কি এই যে আর এর নিচে পিইআর লিখছেন না শুধু? পিইআর পিরিয়ডিক বললাম না পিরিয়ডিকের পিইআর জি স্যার জি স্যার তাহলে আর জি পিইআর স্যার বুঝতে পারছি। আর পিইআর বলতে পিরিয়ডিক রেট সেটি কত 6% তো সেই 6% লিখলাম এরপরে ব্র্যাকেটের উপরে স্কয়ার দিলাম স্কয়ার কেন দিলাম বলো তো স্কয়ার কেন দিলাম ই স্কয়ার দেননি স্যার ওটা তো ওই যে কম্পাউন্ডিং এর রেট বসাইছেন স্যার হ্যাঁ 2। সেটাই তো সেটা কি কি দিয়েছি লিখা এ টু 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 2 হ্যাঁ 2 দিয়েছি দিছেন স্যার। 2 কেন দিয়েছি হ্যাঁ এটা স্যার 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 বছরে বার দুইবার এই বার কারণে। আচ্ছা যদি আমাদের এই পিরিয়ডিক লোনটা যদি 3 মাসের হতো তাহলে আমাদের এম এর মান কত হতো তাহলে 4 4 হইতো 4 হতো তাহলে 4। এটা তোমার কটা বুঝে হতো নিতে হবে যে কত দিনের লোন তার উপর ডিপেন্ড করবে এম ওকে জি স্যার আচ্ছা জি স্যার তাহলে এইটা হলো ফর্মুলা টু ক্যালকুলেট দা ইফেক্টিভ অ্যানুয়াল রেট এ দিয়ে ইএআর মানে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করলাম ঠিক আছে বুঝছো তো এতটুকু জি স্যার বুঝছি স্যার তাহলে আরেকটা ইয়া লিখো আমি বলছি তোমরা লিখো জি স্যার বলেন স্যার। সাপোজ ইউ টেক আ স্যার লোন অকমাটা কেন suppose you take a loan of 5 জি lakh স্যার টাকা তারপরে 5 lakh টাকা স্যার কি বলেন স্যার বললাম না সাবাই কি বলেন স্যার সাপোজ ইউ তারপরে suppose স্যার you take a loan of 5 lakh টাকা for 3 months ফর 3 months 3 মাস জি স্যার at the rate আরেকবার of বলেন আছে 9% জি স্যার at the rate of 9%। 9% তারপরে লিখো compensating balance জি স্যার requirement এরপরে লিখো compensating balance requirement compensating balance requirement
10% of the borrowed amount. 10% of the borrowed amount. স্যার কম্পাউন্ডিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড Compounding, তারপরে কি স্যার? compounding না তো, compensating. জি স্যার, কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ার্ড তারপরে কি? Requirement 10% of the borrowed amount. 10% of the borrowed amount. লিখেছ? জি স্যার লিখছি স্যার। জি স্যার। 10% of the borrowed amount. ওকে, তাহলে এবার দেখো এটা বের করতে হবে কি, লাস্টের কোশ্চেনটা লিখো, হোয়াট ইজ দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট? হোয়াট ইজ দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট? What is the effective annual rate? What What is is the the annual effective annual rate? rate? লিখেছো? কত কিছু মাথায় না। জি স্যার। তাহলে এবার বের করো। এখন তুমি কিভাবে করবে, আগে আমরা যেটি করলাম স্যার কত করছি? যে প্রথমে তুমি পিরিয়ডিক রেট বের করবে, পিরিয়ডিক রেট বের করে তারপরে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করবে। এখন করো। স্যার এখানে তো দুইটা মান, আমাদের তো স্যার অঙ্ক করেছেন একটা মান দিয়া, তার একটা মানের কি স্যার? কম্পেনসেটিং ব্যালেন্স, এটা স্যার প্রশ্নটা কিন্তু ভুলে কম্পেনসেটিং গেছি একটু। জি ব্যালেন্সটা স্যার। বলে দিচ্ছি আগে, আগে শুনো কম্পেনসেটিং ব্যালেন্সটা কাকে বলে। কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্টটা হলো জি স্যার। যে ইউ নিড টু হ্যাভ আ সার্টেন অ্যামাউন্ট ইন ইউর ব্যাংক ব্যালেন্স বিফোর টেকিং দ্য লোন। লোন নেওয়ার আগে যেই পরিমাণ তোমার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে সেটি হলো কম্পেনসেটিং ব্যালেন্স। এখন তোমার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে ব্যাংক কি করবে, লোন দেওয়ার সময় মানে ডিসবার্স করার সময় ওই টাকাটা কেটে রাখবে। কথা বুঝছো? মনে করো তুমি লোন জি স্যার। নিবে, ব্যাংক বললো যে আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা লোন নেবেন, আপনার অ্যাকাউন্টে 10,000 থাকতে হবে, কারণ লোন তো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে, তোমার হাতে তো আর ক্যাশ দিবে না। তো এখন তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা থাকতে হবে, তাইলে 1 লাখ টাকা লোন দিবে মনে করো। এখন তোমার অ্যাকাউন্টে 1 টাকাও নাই, তাহলে ব্যাংক কি করবে, ব্যাংক তোমাকে লোনের টাকা ট্রান্সফার করার সময় সে ওই 10,000 টাকা মাইনাস করে সে কি করবে, 90,000 টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। কারণ কি, কারণ তোমার অ্যাকাউন্টে তো 10,000 থাকার কথা ছিল, তোমার নাই, এই কারণে ওই টাকাটা মাইনাস করে সে তোমাকে ক্যাশ দিবে। তো এখন এটিকে বলে কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্স হিসেবে যেই অ্যামাউন্ট থাকে সেটা বড়ড অ্যামাউন্ট থেকে জাস্ট মাইনাস করে দিবে, তাইলেই হবে। বুঝছো? স্যার এই যে ধরেন এখানে 5 লাখ আছে, মাইনাস করলে পরে মাইনাস করলে 4.5 লাখ বাইরিব, হ্যাঁ, ওইটা 10% মাইনাস করলে। ওইটাই ওইটাই তাহলে এই 4.5 লাখের উপরে 9% ধরবো না 5 লাখের উপরে 9% 5 ধরবো? লাখের উপর 10%। না না, এই যে 9% যেটা আছে স্যার, এই যে লোনের যে ইটা স্যার, এটা কি 5 লাখের উপরে 9% হইব না 4.5 লাখের উপরে? ওইটা 5 লাখের উপর।
দেখো তো 5,00,000 9% কত হয়? 5,00,000 9% কত? কেমনে 5 লাখ দিয়ে গুণ করবো? 9%। হ্যালো 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 করতেছো? স্যার বুঝছি না। শাওন করতেছো? জি স্যার, জি স্যার। করো। হ্যালো হ্যালো কতক্ষণ হবে না চিন্তা। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্সের কথা হ্যালো কি বললাম? হ্যালো হ্যাঁ বলো, কি হচ্ছে? হ্যালো হ্যালো করতেছো কেন? স্যার আমার ইয়ারফোনের মনে কোনো সমস্যা হয়েছে। আমি স্যার কথা শুনছি না স্যার, একবার শুনছি একবার শুনছি না স্যার। সেটা তুমি স্যার, আপনি ঠিক, কিছু শুনতে পাচ্ছেন? তোমার কথা ঠিক মতো শোনা স্যার, যায় না। স্যার নেটে মনে হয় কোনো সমস্যা হয়েছে নাকি আর বুঝতে পারছি না। ইয়ারফোনটা সবই দেখতে পাচ্ছি, কথা শুনি না স্যার, কথা যায় না স্যার। আমি শুনতে পাচ্ছি না, আবার একটা সময় আপনার কথা শুনি না স্যার। ওটা তোমার হেডফোনের সমস্যা, তুমি ঠিক করে নাও। বাকিরা তো আমার কথা শুনতেছে। তো পিরিয়ডিক রেট কত আসলো বলো? স্যার আমার কাছে 10% আছে স্যার। এই ইএআর 10.38%। কিভাবে করেছো দেখাও তো। স্যার ভিডিওতে দেখাই। দেখাও। আমি তো ম্যাথ করি নাই, তা কত পাই নাকি আপনার? কই, দেখা যাচ্ছে না তো। স্যার গোলা আসে? না, দেখাই তো যাচ্ছে না। আমিও তো দেখতে পাচ্ছি না। তুমি শো করো, খাতা শো করো। স্যার খাতা তো শো করাই। কি বলেন? আমি দেখছি না স্যার কিছু। স্যার এই যে এখন দেখা যায়। না তোমাকে দেখা যায়, খাতা তো দেখা যায় না। স্যার আমি তো খাতার ভিতরে ধরে রাখছি স্যার। স্যার, আমার মনে করছে। তুমি ইয়ে স্যার করো। এখন কি স্যার আমারে দেখা যায় না খাতা দেখা যায় স্যার? কিছুই দেখা যায় না। ছবি তুলবো স্যার? আমি তো কিছু দেখছি না। দাও, তুলে দাও, তাহলে দেখা যায় কিনা। জি স্যার। আব্দুল্লাহ করেছো? স্যার আব্দুল্লাহ,
আব্দুল্লাহ করেছো? স্যার করতেছি এখনো শেষ হয়নি? শেষ করো। স্যার দিচ্ছি স্যার। সিস্টেম তো ঠিক আছে, রেজাল্ট দেখি আব্দুল্লাহ করুক, তারপরে ওর কত আসে সেই মাসে কিনা দেখি। আব্দুল্লাহ রেজাল্ট বলো কত হয়েছে? স্যার তাবাসসুম তো স্যার তাবাসসুম তো আসছে, যে তাবাসসুমের হইছে রেজাল্ট দেখেন তো। ও আসছে, ও কি ও কি জানে কি করেছি আমরা? ও তো কিছুই জানে না। আব্দুল্লাহ রেজাল্ট বলো। সরি স্যার, আমি করতে পারছি করতে পারো নাই? না স্যার। কি বলো? স্যার মেট্রিক সাইটটা আবার কোথায় দেন স্যার? আর একটু স্যার ব্ল্যাক কালি ব্যবহার করলে স্যার একটু ভালো হয় স্যার, কিছু ঝাপসা ঝুপসা ওঠে স্যার। তোমার তো সব দিকেই সমস্যা, যেমনি লেখি দেখতে সমস্যা, শুনতে সমস্যা। স্যার ওরা স্যার বলে না স্যার, আমার স্যার বলতে হয় স্যার। ওরা না বললে ওরা স্যার করলো আমার কেমনে? যোগ বিয়োগ স্যার ঠিকই আছে স্যার। তাইলে তো ঠিক আছে। জি স্যার। ইয়ার কত ছিল? স্যার এবার স্পষ্ট স্যার কালিয়ার। 5 লাখ টাকা। 5 লাখ টাকা 9% না? 5 লাখ টাকা 9% জি কত? জি স্যার। স্যার 9%। কত হয়? স্যার জিরো 45,000। 4,500। এই দুটো সময় স্যার 45,000 স্যার। আরেকটা শূন্য হবে স্যার। 5 লাখ থেকে বাদ দিছো কত? 5 স্যার লাখ থেকে বাদ দিছো 10% কত? 50,000। 50,000। 50,000 10%। স্যার এখানে কি এটা দেখাইতে হবে স্যার? বাদ দিয়ে দেখা, নাইলে 45 থেকে আসলো সেটা বুঝবে কেমনে? 4,50,000 থেকে আসলো সেটা বুঝতে হবে না? মাইনাস করে দেখাই দাও। বুঝছো? তাহলে 45,000 মাইনাস ডিভাইডেড বাই 4,50,000। ঠিক আছে? ম্যাচুরিটিতে কি লিখবো? জি স্যার। ম্যাচুরিটিতে কি লিখবো? 3 মাস না? 3/12 কত হয়?
0.25 এটা হচ্ছিল শাওন। জি স্যার, জি স্যার, 0.025 হয়েছিল না? এটা পার্সেন্ট করছি স্যার, তারপরে জি স্যার পার্সেন্ট করে 2.5% হয়েছে। ঠিক আছে তাহলে। And বাকিটা জি স্যার, তুমি এই ফর্মুলায় বসাও। এই ফর্মুলায় বসালে কি হয়? 1 প্লাস 0.25 আর ম্যাচুরিটি কত হয়, এই কম্পাউন্ডিং কতবার? 4 বার। এটা করলে কত এসেছিল রেজাল্ট? এটা করলে রেজাল্ট কত এসেছিল? স্যার আমার আছে 10.38%। আচ্ছা, আপনার আর কি প্রথমে আসছিল 0.1038। স্যার এই হুম। ফোরটা কিভাবে পেলাম এটা একটু যদি আর বুঝাই দিতেন স্যার। ওর কেমনে পেলাম শাওন বলো। এটা হচ্ছে ওই যে বলছে হলো 3 মাস, তাহলে 3 মাস যদি 3 মাস পর পর হয়, তাহলে 3 মাস পর পর 1 বছরে কয়বার হয়? 1 বছরে 4 বার হয়। এর আগের বার বলছিল 6 মাস, 6 মাস পর পর মানে 1 বছরে 2 বার। এর কারণে এর আগের বার অঙ্কে ধ্রু দিছিল এম এর বুঝতে মান, পারছি। আর এবার হচ্ছে 3 মাস পর পর। 3 মাস পর পর 12 মাসে হইলো 4 বার হয়, এখানে 4 বার। কম্পাউন্ডিং কতবার, ঠিক আছে। তাহলে স্যার ভাই তুমি তো অনেক ভালো বুঝেন, আপনার কাছে মেল করতে যাবো ভাই। এটা করলে 10.38 এটা এসেছিল না রেজাল্ট? জি স্যার, জি স্যার, 10.38 10.38% এটা রেজাল্ট। জি স্যার। ঠিক আছে এবার সবার? জি স্যার। ওকে, তাহলে এটা আমরা শিখলাম যখন কম্পেনসেটিং ব্যালেন্স থাকে। কম্পেনসেটিং ব্যালেন্স মানেটা কি বলো তো, একটু আগে বলছিলাম, কে বলতে পারবে? কম্পেনসেটিং ব্যালেন্সের ব্যবহারটা কি, কি এটা? শুনো নাই কেউ? স্যার বুঝি নাই। কম্পেনসেটিং ব্যালেন্স কি এটা? না স্যার আমি শুনিনি। শুনো নাই? কম্পেনসেটিং ব্যালেন্স আমরা বলেছিলাম স্যার যে কম্পেনসেটিং ব্যালেন্স, হুম, স্যার আমি স্যার বলি স্যার, কম্পেনসেটিং ব্যালেন্সটা হচ্ছে স্যার, যদি আপনি লোন নেন আর হুম, আপনার উল্লেখ থাকবে ওই পার্সেন্টেজটা কাই সেটিং ব্যালেন্স। আবার বলো, শুনতে পাইনি। স্যার যদি আপনার লোন নেওয়ার ক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স না থাকে, তখন এই কম্পেনসেটিং ব্যালেন্স হিসাবে এই 10% টাকাটা আপনার এই লোন থেকে কেটে কেটে আপনার অ্যাকাউন্টে রাখা হবে, ওইটাই কম্পেনসেটিভ ব্যালেন্স। ব্যাংক তোমাকে বললো তোমার অ্যাকাউন্টে একটা সার্টেন অ্যামাউন্ট থাকতে হবে, সেটা যদি না থাকে তাহলে জি স্যার, তোমার যত টাকা লোন দিবে সেখান থেকে ওই ওই টাকাটা বা ওই পার্সেন্টেজ, ওই অ্যামাউন্ট সেটা কেটে রাখবে। সেই কেটে রেখে বাকিটা তোমাকে ক্যাশ হিসেবে পেমেন্ট করবে। ওকে, জি স্যার, তো জি স্যার, সে কারণে আমরা এখানে লোন নিয়েছি কিন্তু 5 লাখ টাকা, মাইনাস করেছি 50,000। কেন মাইনাস করেছি? কারণ এই 50,000 টাকা অ্যাকাউন্টে থাকা দরকার ছিল, এই টাকাটা ছিল না বলে এই টাকাটা মাইনাস করে ব্যাংক আমাদেরকে 50,000 টাকা কম দিয়েছে। তাহলে অ্যামাউন্ট হলো, লোন নিয়েছি কত আমরা 5 লাখ, কিন্তু হাতে ক্যাশ পেয়েছি 4,50,000। কিন্তু ব্যাংক ইন্টারেস্ট কিন্তু ক্যালকুলেট করবে সে 5 লাখ টাকার উপরেই।
জি স্যার। ওইটা আবার মাথায় রাখবে যে ব্যাংক যখন ইন্টারেস্ট ক্যালকুলেট করবে সে টোটাল অ্যামাউন্টের উপরেই করবে, তোমাকে যে কম দিয়েছে সেটা হিসাব করবে না। ওকে, জি স্যার। তো এটা হলো কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে আমরা এটা শিখলাম কিভাবে বের করতে হয়। আরেকটি হলো কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফিটা হলো এটিও এক ওয়ান কাইন্ড অফ ইন্টারেস্ট। কমিটমেন্ট ফিটা কখন দিতে হয় বলো তো? কমিটমেন্ট ফি নিয়ে একটু আগে আলাপ করলাম না, বলো কমিটমেন্ট ফি কখন দিতে হয়? বলতে পারবে না? হুম, কে শুনতে পাচ্ছে না? জি স্যার। কমিটমেন্ট ফি কখন দিতে হয় বলো? স্যার এই যে কমিটমেন্ট ফিটা স্যার ওই যে স্যার যখন এই যে স্যার এগ্রিমেন্ট করব হুম, তখন আর কি স্যার দিতে হয় স্যার। আর বড় বড় আর ক্রেডিট টাইমে স্যার। বড়োয়ার দিবে যত টাকা এগ্রিমেন্ট ছিল সেই টাকাটা যদি লোন হিসাবে না নেয়, সেক্ষেত্রে যত টাকা লোন না নিল তার উপর দিতে হয়। আমরা এগ্রিমেন্ট করলাম কত টাকা, ফর এক্সাম্পল 10 লাখ টাকা, জি স্যার। তার মানে 1 বছরে 10 লাখ টাকার লোন নিব। জি স্যার। বছর শেষে দেখা গেল আমরা 10 লাখ টাকা নেইনি, নিয়েছি কত 8 লাখ, তাহলে 2 লাখ টাকা তো নেইনি। জি স্যার। তাহলে এই 8 লাখ টাকার উপরে দিব জি স্যার। ইন্টারেস্ট রেট, আর 2 লাখ টাকার উপরে দিব কমিটমেন্ট ফি। কথা বুঝছো? জি স্যার। হুম, জি স্যার। জি বিষয়টা স্যার। হলো যে তোমাকে দাওয়াত দিয়েছি, তুমি এসে খাইবে। তুমি দাওয়াত দিয়েছি, তুমি আসো নাই, না আসলে এখন তোমার খাবারটা তো নষ্ট হয়েছে, এখন টাকা দাও। জি স্যার। বুঝছো? তোমাকে জি স্যার। রেস্টুরেন্টে দাওয়াত দিয়েছি, রেস্টুরেন্টে তো সেট মেনু, যে কয়টা অর্ডার দিয়েছো তুমি সে কয়টা খাবার তো জি ওরা স্যার। সার্ভ করবে, করবে না? এখন তুমি, তোমার জি আসার স্যার। কথা ছিল এই জন্য তো তোমাকে অর্ডার দিয়েছে তোমার ফ্রেন্ড, এখন তুমি আসোনি, খাবার জি তো স্যার। সার্ভ করে দিয়েছে, এখন এখন সে বললো তুমি আসোনি, খাবার নষ্ট হয়েছে, এখন উল্টে টাকা দাও। তাহলে বিষয়টা কি হলো? আসলে তো তুমি ওই টাকার বেনিফিট পেতে, আর এখন আসো না এই জন্য তুমি খাবারের জি দাম স্যার। দিবে কারণ নষ্ট করেছো। তো ব্যাংক তোমার জন্য লোন রেখে দিয়েছিল, তুমি নাওনি, এখন ব্যাংক বললো ঠিক আছে নাওনি কেন, তাহলে এখন তোমার সার্ভিস চার্জ দাও, তোমার জন্য রেখে দিয়েছিল না? ওকে, জি স্যার। বুঝছো এবার? তাহলে কমিটমেন্ট ফি এর টাকাটা জি স্যার। এই ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করার সময় এবারে মনে রাখো যে ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করার সময় কমিটমেন্ট ফি এর টাকাটা কোথায় বসবে? এটা বসবে ইন্টারেস্ট অ্যামাউন্টের সাথে অ্যাড হবে, কারণ এটাও এক ধরনের ইন্টারেস্ট। আমরা যে উপরে লিখি ইন্টারেস্ট ডিভাইডেড বাই অ্যামাউন্ট বরোড, উপরে যে ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকে ওর সাথে প্লাস দিব কমিটমেন্ট ফি, ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি। তো মানে আমাদের প্রবলেমের মধ্যে কমিটমেন্ট ফি বিষয়টা যদি থাকে, মনে করো 1% কমিটমেন্ট ফি, তো এই 1%-এর অ্যামাউন্টটা কোথায় বসবে? ইন্টারেস্টের সাথে অ্যাড হবে। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। আর এটি বের করতে হবে কিভাবে? বের করতে হবে কিভাবে? যেই টাকা লোন নেওয়া হয়নি সেই অ্যামাউন্টের উপরে। দুইটা বিষয় মনে রাখতে হবে। কিভাবে বের করব বলো?
হুম স্যার যে 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 যতটুকু লোন নেওয়ার ডিল হয়েছে ওই ডিলের থেকে যতটুকু কম নেওয়া হয়েছে ওইখান থেকে স্যার ওই যে কমিটমেন্ট ফিটা রেটটা ধরা হইতো স্যার। সেই অ্যামাউন্টের উপর 10 লাখ টাকা নেওয়ার কথা ছিল, জি স্যার। 8 লাখ নিয়েছি, এর উপরে ইন্টারেস্ট ক্যালকুলেট করব। 2 লাখ নেইনি, এর উপরে কমিটমেন্ট ফি ক্যালকুলেট করব। জি স্যার। এবার ক্লিয়ার? বুঝছো তো? স্যার আরিফের মনে হয় এখন একটু বাইজে আছে স্যার। হুম আরে ভাই নিজের নামটা আমার নাম দিয়ে কোন কিনা, আপনার মনের কথা আবার নাম ছাড়া কি বুঝে না? স্যার একজন ডাক্তার মানুষ। বুঝছো তো এবার? জি স্যার। স্যার সময় কিন্তু শেষ স্যার। সময় শেষ হলে তো শেষ হয়ে যাবে। কয়টা বাজে? স্যার স্যার 1:11 11:11। স্যার, নামাজের সময় আচ্ছা হয়ে গেছে স্যার। ঠিক আছে, তাইলে আমরা এটা বের করা শিখলাম। তো আরো দুই একটা ক্যালকুলেশন আগামী ক্লাসে করব, প্র্যাকটিস করব আর কি, করলে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে। এরপরে আগামী ক্লাসে আবার নতুন চ্যাপ্টারও শুরু করব। তো তোমরা আগামীকালকে ওই যে টাইমলি চলে এসো, বা 10 মিনিট আগেই আমি শুরু করব আর কি। স্যার আগামীকালকে কি 12:30টার দিকে? হ্যাঁ 12টাই তো, আজকেও তো জি 12টাই শুরু করেছি আমরা। জি ওকে, ইনশাল্লাহ, বেস্ট অফ লাক। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।